হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব এটা হচ্ছে যে শান্তনু ভট্টাচার্য যিনি আমাদের একজন সাবস্ক্রাইবার, উনি যে প্রশ্নটা আমাকে করেছিলেন, 3টে প্রশ্ন করেছিলেন, তার মধ্যে একটা প্রশ্নের আমি গতকাল উত্তর দিয়েছি। আজকে আমি আরও ওনার 2টো প্রশ্নের উত্তর দিচ্ছি। ওনার প্রশ্নগুলো ছিল একটু লেন্দি এবং একটু কনসেপচুয়াল প্রশ্ন, তাই প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে আমি 2টো ভিডিও বানাচ্ছি এবং এই 2টো ভিডিওর মধ্যে দিয়ে ওনার প্রশ্নগুলোর আমি উত্তর দিচ্ছি। আপনি যদি এফএনও ট্রেডিং রিলেটেড বা ট্রেডিং রিলেটেড যে কোনো রকম ট্রেডিং রিলেটেড আপনার মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, যে প্রশ্নগুলোর উত্তর আপনি খুঁজে পাচ্ছেন না, আপনি আমাকে প্রশ্নগুলো করতে পারেন এবং আপনার সেই প্রশ্নগুলোর যথাযোগ্য উত্তর দেওয়ার আমি একটা চেষ্টা করব। আর আপনি যদি ট্রেডিং রিলেটেড কোনো সমস্যার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে চান এবং আপনার ট্রেডিংয়ের যে সমস্ত প্রবলেমসগুলো হচ্ছে সেগুলোকে রিকভার করতে চান, তাহলে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার ফোন নাম্বার হচ্ছে 7003790087। যাই হোক, শান্তনুদার যে প্রশ্নগুলো ছিল, গতকাল আমি যে প্রশ্নটার উত্তর দিয়েছিলাম, তারপরে আর 2টো প্রশ্ন ছিল। সেই 2টো প্রশ্ন হচ্ছে যে কোনো স্টক কিভাবে এফএনওতে সিলেক্টেড হয় এনএসসির দ্বারা বা বিএসসির দ্বারা, সেই সিলেকশন ক্রাইটেরিয়াটা কি। আর দ্বিতীয়ত উনি জানতে চেয়েছেন এফএনও স্টকের লিকুইডিটিগুলো কিভাবে উনি চেক করবেন। আমি প্রথমে লিকুইডিটির ব্যাপারটা বলে নিই, তারপরে আমি বলছি সিলেকশন ক্রাইটেরিয়াগুলো কি আছে। দেখুন, ভারতবর্ষের যে এফএনও স্টকগুলো রয়েছে সেগুলোর লিকুইডিটি কিন্তু বিশাল যে আছে সেটা নয়। প্রচুর স্টক আছে, অলমোস্ট 200 স্টকের মধ্যে 200 স্টক রয়েছে এফএনও সেগমেন্টে। বাট এই 200টা স্টক কিন্তু সম্পূর্ণভাবে লিকুইড নয় এবং লিকুইড না হওয়ার জন্য আমরা কিন্তু অ্যাকচুয়ালি কাজ করতে পারি না। আপনি যেটা করতে পারেন যে কোনো একটা পার্টিকুলার স্টকের মধ্যে কোনো নিউজ থাকলে তার মধ্যে হঠাৎ করে লিকুইডিটি চলে আসে এবং অনেক ক্ষেত্রে কিছু স্টক আছে যে স্টকগুলো হচ্ছে যে মানে কিছুটা হলেও লিকুইড। তো এই লিকুইড স্টকগুলো হচ্ছে টপ 30 স্টকস আছে যে স্টকগুলো হচ্ছে অ্যাকচুয়ালি লিকুইড, অর্থাৎ এনএসসি যে টপ 50 স্টক আছে তার মধ্যে থেকে 30 স্টক আপনি দেখবেন সেইগুলোর মধ্যে আপনি লিকুইডিটি পাবেন। পয়েন্ট নাম্বার 1। আর সেকেন্ড যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে যেসব স্টকের মানে প্রত্যেকটা স্টকেরই আপনি এনএসসি সাইটে গিয়ে অপশন চেনটা ওপেন করবেন এবং অপশন চেন ওপেন করার পর আপনি যে জিনিসটা দেখতে পাবেন সেটা হচ্ছে যে ওই অপশন চেনের মধ্যে যদি আপনি দেখেন এটিএমে এবং 2 স্ট্রাইক ওটিএমে আপনি যদি দেখেন 1000-এর ওপর ওপেন ইন্টারেস্ট রয়েছে, তাহলে আপনি ওটাকে লিকুইড হিসাবে কনসিডার করতে পারেন। 1000 মিনিমাম ওপেন ইন্টারেস্ট থাকতে হবে 2 স্ট্রাইক ওটিএম এবং তার সাথে এটিএমে, তবে আপনি ওটাকে লিকুইড হিসাবে মোটামুটিভাবে ক্যালকুলেট করতে পারেন। যদি আপনি 2 লট 3 লট 4 লট নিয়ে কাজ করতে চান, তার থেকে বেশি নিয়ে কাজ করতে চাইলে আপনাকে কিন্তু লিকুইডিটি আরও চেক করতে হবে। এবং আমি জেনারেলি যেটা প্রেফার করি সেটা হচ্ছে টপ 30 কোম্পানির মধ্যে থাকার, এটাই আমি মূলতভাবে প্রেফার করে থাকি। এখন ওনার যে সেকেন্ড প্রশ্নটা সেটা হচ্ছে যে কিভাবে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অ্যাকচুয়ালি সিলেক্ট করে বিভিন্ন স্টককে যে এফএনও সেগমেন্টে আনার জন্য। এটার জন্য টোটাল 5খানা ক্রাইটেরিয়া আছে। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যে এই স্টকটাকে এফএনও সেগমেন্টে আসতে গেলে প্রথম যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে টপ 500 স্টকের মধ্যে হতে হবে অ্যাকর্ডিং টু মার্কেট ক্যাপ, অর্থাৎ মার্কেট ক্যাপ অনুযায়ী এই স্টকটা যেন টপ 500 স্টকের মধ্যে থাকে। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে অ্যাভারেজ অর্ডার সাইজের যে মিডিয়ান হয় এবং তার কোয়ার্টারলি সিগমা ভ্যালু অর্থাৎ সিগমা সাইজ বলা হয়, যেটা হতে হবে 25 লাখের শেয়ারের হতে হবে। অর্থাৎ একটা কোয়ার্টারলি যে মিডিয়ান, সেই মিডিয়ানটা 25 লাখের ওপর হতে হবে, মানে মিন মিডিয়ান মোড যেগুলো আমরা স্ট্যাটিস্টিক্সে পড়েছি, সেই মিডিয়ানটা হতে হবে 25 লাখ শেয়ারের বেশি। নেক্সট হচ্ছে তার যে ক্লোজিং প্রাইস এবং তার সাথে টোটাল নাম্বার অফ শেয়ারের যে ট্রানজ্যাকশন হচ্ছে পার ডে, সেটাকে গুণ করলে যেন 500 কোটি টাকার ওপর হয়। ঠিক আছে, তো সেই ক্লোজিং প্রাইস ধরে 500 কোটি টাকার ওপর পার ডে ট্রানজ্যাকশন হতে হবে। নেক্সট ফোর্থ ক্রাইটেরিয়া হচ্ছে তার ফ্রি ফ্লোট ভ্যালু হতে হবে 20%-এর ওপর, অর্থাৎ প্রোমোটার যেন কোনোভাবেই 80%-এর ওপর স্টেক না হোল্ড করে, 80%-এর নিচে স্টেক কিন্তু প্রোমোটারকে হোল্ড করতে হবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে অ্যাভারেজ ডেলি ডেলিভারি ভ্যালু, অর্থাৎ
প্রত্যেক দিন কতটা পরিমাণ ডেলিভারি হচ্ছে সেই ভ্যালুটা মোটামুটি আপনার 6 মান্থস ধরে অ্যাভারেজ ভ্যালুটা হতে হবে 10 CR এর বেশি। এই কটা হচ্ছে ক্রাইটেরিয়া মোটামুটি। এই ক্রাইটেরিয়াগুলো যদি ফুলফিল করে কোনো কোম্পানি তবে সে এনএসসিতে সিলেক্টেড হয় এবং মানে এফএনও সেগমেন্টের জন্য সিলেক্টেড হয়। এই ক্রাইটেরিয়াগুলো কিন্তু ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ দেয়নি, এই ক্রাইটেরিয়াগুলো দিয়েছে সেবি, এবং সেবি তার বিভিন্ন রকম রুলস এবং রেগুলেশনস এইগুলো কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে থাকে। তো চেঞ্জ করে বর্তমান দিনে এই 5টা ক্রাইটেরিয়ার ওপর ভিত্তি করে অ্যাকচুয়ালি মানে টোটাল এফএনও সেগমেন্টের স্টকগুলোকে সিলেক্ট করা হয়। ওকে, তো আমি লিকুইডিটি নিয়ে বললাম, স্টকের 5টা টোটাল ক্রাইটেরিয়া আছে। এবার সেবি যদি রুলস কিছু চেঞ্জেস করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এই ক্রাইটেরিয়াগুলো চেঞ্জ হতে থাকবে। সেবি কেন রুলস চেঞ্জ করে তার কারণ হচ্ছে মার্কেটে ম্যানিপুলেশন। যখন সেবি দেখে যে প্রচুর ম্যানিপুলেশন হচ্ছে তখন তারা কিন্তু রিটেলারদের বাঁচানোর জন্য বা মার্কেটটাকে র্যাশনাল মার্কেট করার জন্য তারা বিভিন্ন রকম রুলসের চেঞ্জেস নিয়ে আসে এবং সেবিকে সেই পাওয়ারটাই দেওয়া হয়েছে। এখন কেন সেবি কোন সময়ে কি রুল এনেছে, কি টাইপের মানে কি বলবো স্ক্যাম হচ্ছে মার্কেটের মধ্যে, সেই জিনিসগুলো সেবি সবসময় নজর রাখে। যখন এটা বুঝতে পারে যে এই রুলটার ওপর ভিত্তি করে কোনো একটা পার্টিকুলার স্ক্যাম হয়ে যাচ্ছে, তো তখন কিন্তু সেবি সেই রুলটাকে ইন্ট্রোডিউস করে দেয়। ঠিক আছে, তো আমি এরকম কয়েকটা এক্সাম্পল আমার পরের কোনো ভিডিওতে দেব যেখানে সেবি একটা নতুন রুল এনেছে, যে রুলটা হয়তো রিটেলাররা জানেই না যে কেন আনা হচ্ছে, কি কারণে আনা হচ্ছে, বাট মার্কেটকে র্যাশনাল বানানোর জন্য অ্যাকচুয়ালি এই রুলগুলো আনা হয় এবং তার সাথে মার্কেটে যাতে ম্যানিপুলেশন কম হয় তার জন্য এই রুলগুলো অ্যাকচুয়ালি আনা হয়ে থাকে। ওকে, আশা করি আজকের ভিডিওটা আপনার ভালো লাগলো। আর শান্তনুদা যে 3টে প্রশ্ন করেছিলেন, আপনার 3টে প্রশ্নেরই আমি উত্তর দিলাম। আপনাদের কারোর যদি কোনো প্রশ্ন থেকে থাকে ট্রেডিং রিলেটেড বা এফএনও রিলেটেড বা যে কোনো রকম শেয়ার বাজার রিলেটেড, আপনি আমাকে প্রশ্ন করতে পারেন। আমি আপনার প্রশ্নগুলো যদি কনসেপচুয়াল প্রশ্ন হয় তার যথাযোগ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।